আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আরজিকর কাণ্ডের আবহে সরকারি মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে, আর এই পরিস্থিতিতেই শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন। শুধু আরজিকর নয়, তার পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি, বাদবাকি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি। আমি কোনো অ্যাকশন নেব না, আমি ইউপি পুলিশ নই। আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আমি একা সরকার চালাই না, আপনাদের দাবিগুলি আমি ভেবে দেখব। কেউ দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবেন। ডাক্তারদের ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি
আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। ভাইরাল অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, সাংবাদিক বৈঠক করে কথা জানালো বিধাননগর পুলিশ কমিশনারেট। জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তার সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, সাংবাদিক বৈঠক করে কথা জানালো বিধাননগর পুলিশ কমিশনারেট। ওই অডিওর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। তার গ্রেফতারির পর শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেছে পুলিশ। জানানো হয়েছে ওই অডিওর ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি, এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠকে ডিসি অনিশ সরকার জানিয়েছেন, ভাইরাল অডিওতে দুজনের মধ্যে কথোপকথন শোনা গিয়েছে। তাদের মধ্যে একজন সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যজন কলতান দাশগুপ্ত, সিপিএম এর যুব সংগঠনের নেতা। পুলিশ আরও জানিয়েছে, ধৃত সঞ্জীব এরই মধ্যে স্বীকার করেছেন যে অডিওর একজনের গলা তারই। কলতানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব।
আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ফোনালাপের অডিও প্রকাশ্যে আসার পর থেকেই বামেদের অন্দরেও এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। অবশেষে এক প্রান্তের গলাটি কার তা প্রকাশ্যে এসেছে। বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কলতান দাশগুপ্ত। যদিও কলতান নিজে অবশ্য দাবি করেছেন তাকে গ্রেফতারের নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র ও আধুনিক প্রযুক্তি। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে। তাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার লালবাজার কি হয়েছিল বিষয়টা না, কখন ধর তুলেছিল আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কলতানের গ্রেফতারির পর সুজন চক্রবর্তীর দাবি এটি সাজানো ষড়যন্ত্র। আন্দোলনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই অডিওটি প্রকাশ্যে আনা হয়েছে। আজকে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, না বুঝবার কোনো কারণ নেই। প্রত্যেকে বুঝবেন যে একটা গভীর ষড়যন্ত্র, এআই বেসড ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। আন্দোলনকে ভাঙার নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকের পক্ষ থেকে। যারা জাস্টিস ফর আরজিকর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন। জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন, বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন। মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায়, আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন। এটা আজও কালো ধরা পড়বেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর নারকীয় হত্যালীলার অভিঘাতে আমাদের চেনা মহানগর তথা গোটা বাংলায় যেন থমকে গিয়েছে। শারদ উৎসবের প্রাক্কালেও এখন শুধুই মন খারাপ আর প্রতিবাদের আবহ। তবু এরই মধ্যে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা। সিনেমার প্রমোশনে গিয়েও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা দেব এবং অভিনেত্রী স্বস্তিকা। ছোট ছোট ব্যবসায়ী যারা রিক্সাওয়ালা, যারা ঢাকি, যারা আলপনা দেয়, যারা প্যান্ডেল বানায়, যারা সাউন্ড দেয়, তারা দেয়, একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে। তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, তো যারা এই উৎসবের জন্য 5 দিনের উৎসবে তাদের 5 মাসের রোজগার, যে বাসে তো লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই, হয়তো কিনোনি, তো তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি বিক্রি করে, কারণ তাদের ওই কামাইটাই, তাদের ওই পরিশ্রম। ট্রেনে যে হকাররা আছে, বাসে যে হকারগুলো, তারা এই পুজো রোজগার দিয়ে তাদের 5 মাসের হয়তো সংসার চলবে। আমি উৎসবে ফিরছি না, কারণ আমার ক্ষমতা আছে, আমি এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে, কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনের 5 মাসটা। যখন হচ্ছিল, আমাকে প্রত্যেকটা হল ওনার থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না, করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, নাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? মিনিমাম 10 থেকে 20 জন কাজ করে, যারা বাথরুম পরিষ্কার করে, যারা হল পরিষ্কার করে, যারা পপকর্ন বিক্রি করে, যারা টিকিট বিক্রি করে, যারা বক্স অফিসে বসে। আজকে 100টা হলে মিনিমাম 10 থেকে 20টা হলে কত হয়? 1000, 2000 ডাইরেক্ট। তাদের পরিবার আছে, কারোর পরিবার 2 জন আছে, কারোর পরিবার 3 জন আছে, কারোর পরিবার 5 জন আছে। যদি দেখি আমার একটা ছবি কম করে 5 থেকে 10,000 লোককে এই পুজোতে একটা কর্মর একটা দেবে, জায়গা করে দেবে। আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি। আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি, আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো না। আমি যখন রাস্তায় নামছি, আমি ব্যক্তিগতভাবে যেভাবে নামছি, কিন্তু এটা আমার কাজ। এখানে আই হ্যাভ টু কাম ইন আ প্রেজেন্টেবল ওয়ে। দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি। সো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি, কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে। আমি যদি এখন না আসি কাজ করতে বা বলি যে আমি প্রমোশন করব না, বা আমি যেভাবে রাস্তায় আন্দোলন করতে যাচ্ছি সেভাবেই চলে আসবো, তাদের কিন্তু পুজোর আগে তাদের কিন্তু রোজগারটা হবে না। যারা আমার ওপর নির্ভরশীল, যাদের পেট আমার ওপর ডিপেন্ডেন্ট, তাদের প্রতিও তো আমার একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে। যে অ্যাটলিস্ট ডায়ালগের চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটাও তো পুরো দেশে অনেক জায়গাতে হয়ই না, মানে আলোচনাই হয় না। এই নিয়ে আমরা যে বসবো কথা বলবো, এটার কোনো স্কোপই নেই। আরে প্রেস কনফারেন্সই হয় না, বাকি তো ছেড়েই দিলাম। তো
তো সেখানে আমাদের কিন্তু এখানে এত সিনিক্যাল হয়ে গেলে চলবে না। উইল হ্যাভ টু কিপ অ্যাট ইট। আমাদের আশা রাখতে হবে ইন দ্য জুডিশিয়ারি, আমাদের আশা রাখতে হবে ইন দ্য প্রশাসন, এবং যেখানে যেখানে গাফিলতি হয়েছে এবং প্রমাণিতভাবে হয়েছে সেই গাফিলতির দায় স্বীকার যাতে করা হয় সেটার উপর স্ট্রেস করতে হবে। আমার মনে হয় মিডিয়ার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। মিডিয়া হ্যাজ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স অ্যান্ড কিপ দ্য প্রেশার অন অ্যান্ড নট স্প্রেড ফেক নিউজ, যেটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে বহু ফেক নিউজ স্প্রেড হয়েছে, যেটা পুরো কেসের মানে ক্রেডিবিলিটিটা অনেক, মানে এই যে কথাগুলো, এই যে 15-16 জন ইনভলভ, এটা কিন্তু স্পেকুলেশন, এটা কিন্তু আমরা জানি না, আমরা স্পেকুলেট করছি। এবার আমরা কাহা তক স্পেকুলেট করতে পারি আর কোথায় একটা গিয়ে উইল হ্যাভ টু ড্র দ্য লাইন, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই আঙিনায় আজানের সুর এবং মন্দিরে পুজোর ঘণ্টা বাজে। দীঘার সৈকত নগরীর অদূরে গড়ে উঠেছে সম্প্রতি নগরী। 81তম বর্ষ পদার্পণ পুজোর হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব এবং অন্যান্য বড় উৎসবগুলি অংশগ্রহণ করে থাকে। একদিকে পুজোর ঢাকের আওয়াজ, আরেকদিকে আজানের সুর। একই আঙিনায় আজানের সুর ও মন্দিরের পুজোর ঘণ্টা। দীঘার সৈকত নগরীর অদূরে গড়ে উঠেছে সম্প্রীতি নগরী। শুধু মন্দির মসজিদ নয়, সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে এই সম্প্রীতিনগর এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। সেজে উঠতে শুরু করেছে দীঘার কাছে রামনগরের ঠিকরাহাটের এই সম্প্রীতিনগর। আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে 81তম বর্ষে পদার্পণ করছে। আমরা বিগত 80 বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতিনগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং 81তম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে, রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির, যেগুলা সাধারণ মানুষের যেগুলা প্রয়োজনীয়তা, যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে, মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে, আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি। জনহিতকর কার্যাবলীগুলোকে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যে 81তম শারদোৎসব তার সঙ্গে যে সব আনন্দের যে ডালি থাকে আমরা সেগুলা একই সঙ্গে পালন করি। মানে ছোটোবেলা থেকে দেখে আসছি, মন্দির মসজিদ সবই একসঙ্গে আছে এখানে। এবার প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো। ওনাদের সঙ্গে মহরমের সময় আমরাও অনুষ্ঠানে যোগদান করি, ওনারাও পুজোর সময় আসেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেন। হ্যাঁ, সবাই ভালোই আমাদের সম্পর্ক এখানে। ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির, শীতলা মন্দির ও চণ্ডী মন্দির, রয়েছে মসজিদও। এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছে। তাই এই জায়গাটির নাম সম্প্রীতিনগর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় দীঘায় ঘুরতে গেলে পর্যটকদের আকর্ষণের লিস্টে থাকে এই সম্প্রীতিনগর। দীঘা যাওয়ার আগে ও রামনগর স্ট্যান্ডের পরেই পড়ে সম্প্রীতিনগর। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব এবং অন্যান্য বড় উৎসবগুলি অংশগ্রহণ করে থাকেন। মসজিদে যেরকম আমরা নামাজের সময় আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে পুজো হলে আমাদের আজান সময় মাইক বন্ধ করে দেন। ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সহযোগিতা করি। এখানে সব একসঙ্গে মিশে থাকে। আমরা তো সদস্য, এখানকার মন্দিরেও সদস্য, সব মিলে থাকি। আমাদের কোনো এখানে ভেদভাব কিছু নেই। আমরা বরাবরই আমার বাচ্চাকাল থেকে আমি দেখছি এখানে যে পুজো হচ্ছে, আমাদের জন্য কোনো অসুবিধা নেই, ওনাদেরও আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, বছর কয়েক আগে দীঘা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকরাহাটে সম্প্রীতির নিদর্শনের কথা জেনে তার নামকরণ করেছিলেন সম্প্রীতিনগর এবং পরিকাঠামো উন্নয়নেরও নির্দেশ দেন। তারপর ধীরে ধীরে সংস্কার করা হচ্ছে এই সম্প্রীতিনগর। দর্শনার্থীদের যাতায়াতে যাতে অসুবিধে না হয় তার জন্য মন্দির চত্বর সহ আশেপাশের এলাকা পেভার ব্লক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। মন্দির ও মসজিদ উভয়েরই পুকুরঘাট বাঁধানো হয়েছে। গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় পুরনো জীর্ণ মন্দির ভেঙে 85 ফুটের বিশাল আকার দুর্গা মন্দিরও গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। মন্দিরের নির্মাণ কাজও প্রায় শেষের পথে। আগামী মাঘ মাসেই মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।